ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে ডিসেম্বর 2024, রাশি হচ্ছে মেষ রাশি। মাসটি হচ্ছে বাংলার 12টি মাস, তার সঙ্গে সঙ্গে জেনারেলভাবে মেষ রাশির ডিসেম্বর 2024 কেমন যাবে সেটি নিয়ে আলোচনা করব। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। এই মাসের গ্রহের গোচর ফল অনুযায়ী আমি আলোচনা করব এবং এ মাসের সেটা আপনাদের ক্ষেত্রে গাইডলাইন। এরপরে আমি চলে আসছি ডিসেম্বর 2024-এর গ্রহের সন্নিবেশ এই রকম। মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ কিন্তু অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতা অবস্থায় রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। তবে 7/12-তে মঙ্গল কিন্তু বক্রতা আরম্ভ করতে চলেছে। কেতু ষষ্ঠভাবে অর্থাৎ কন্যা রাশিতে কেতু কিন্তু অবস্থান করছে হস্তা নক্ষত্রে, এবং রবি বুধ এখানে বৃশ্চিক রাশিতে কিন্তু অবস্থান করছে। কিন্তু 1 তারিখে চন্দ্র অনুরাধা নক্ষত্রে কিন্তু বৃশ্চিক রাশিতে কিন্তু থাকবে। শুক্র ধনু রাশিতে অবস্থান করছে। 3 তারিখ গৃহ পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে। তবে রবি 15 তারিখের পরে 16 তারিখে বৃশ্চিক রাশি থেকে গৃহ পরিবর্তন করে ধনু রাশিতে কিন্তু গমন করবে। শনি বক্রতা ত্যাগ করে বর্তমানে কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করছে। রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। গ্রহের সন্নিবেশ ডিসেম্বর 2024-এ ঠিক এই রকম। এইবার আমি চলে আসছি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাশিভাবটা কতটা দুর্বল না কতটা সবল রয়েছে। দেখুন, মেষ রাশিতে কোনো কিন্তু গ্রহ অবস্থান করছে না। মেষ রাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল কর্কট রাশিতে প্রথমে 7 তারিখ পর্যন্ত নিচস্থ অবস্থায় থাকছে, এবং মঙ্গল যখন 7 তারিখে বক্রতা আরম্ভ করবে তখন কিন্তু এই বক্রতা থাকাকালীন মঙ্গল কিন্তু তুঙ্গস্থ হয়ে যাবে। কারণ নিচস্থ গ্রহে মানে নিচস্থ ঘরে যদি কোনো গ্রহ যদি সে বক্রতা আরম্ভ করে তাহলে কিন্তু তুঙ্গস্থ ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু রাখে। মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশির উপরে থাকছে। দ্বিতীয় হচ্ছে সপ্তম এবং অষ্টম দৃষ্টিটা পড়ছে মকর রাশি এবং কুম্ভ রাশির উপরে। রাশিপতির এইটা কিন্তু নির্দেশ করছে এই জায়গাগুলোতে, এবং রাশিপতি নিজে কিন্তু রাশিপতি এবং অষ্টমপতি। এখানে মেনলি কাজ হচ্ছে কি, এই লগ্ন বা রাশির ক্ষেত্রে কিন্তু যেহেতু চর লগ্ন, বাধক হচ্ছে কিন্তু শনি। শনি কিন্তু একাদশভাবে কিন্তু অবস্থান করছে। শনির দৃষ্টি কিন্তু রাশি ভাবের উপরে বা লগ্ন ভাবের উপরে কিন্তু রয়েছে মেষ রাশির ক্ষেত্রে। রাহুরও দৃষ্টি কিন্তু রয়েছে, কিন্তু দ্বাদশ দৃষ্টি কিন্তু মেষ রাশির উপরে রয়েছে। আবার রাহুর 9ম দৃষ্টি কিন্তু পড়েছে কিন্তু রাশিপতির উপরে। তাহলে এখানে যে রাশিপতির উপরে রাহুর দৃষ্টি পড়া, রাশিভাবে রাহুর দৃষ্টি পড়া, এবং শনি বাধকপতি হিসেবে রাশিপতি বা লগ্নপতি হিসেবে বাধক ভাব চরলগ্নের ক্ষেত্রে তার দৃষ্টিও কিন্তু পড়েছে। তাহলে রাশিভাবটা কিন্তু এখানে অতটা কিন্তু সবল নয়, এখানে কিন্তু দুর্বল, মিনিমাম 60%-এর কাছাকাছি। এইবার মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থাটি কেমন সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করব। দেখুন, এখানে যেহেতু দ্বিতীয়ভাবে বসে আছে কিন্তু বৃহস্পতি, দ্বিতীয় ভাব হচ্ছে অর্থ, পরিবার, বাকশক্তি ইত্যাদির কিন্তু বিচার করা হয়ে থাকে। যেহেতু দ্বিতীয়ভাবে বৃহস্পতি কিন্তু বক্রতায় অবস্থান করছে, এবং এই দ্বিতীয় ভাবপতি কিন্তু প্রথমে 3 তারিখ পর্যন্ত, 3 তারিখের আগে 2 তারিখ পর্যন্ত থাকছে কিন্তু ধনুরাশিতে, তারপরে কিন্তু চলে যাবে কিন্তু মকর রাশিতে। বৃহস্পতির 9ম দৃষ্টিটা কিন্তু মকর রাশিতে শুক্রের উপরে পড়বে। একদিকে দেবগুরু, একদিকে অসুরগুরু। তাহলে এখানে কিন্তু যেহেতু এটা 10মভাবে শুক্রটা প্রবেশ করবে রাশি সাপেক্ষে, এখানে দেবগুরু অসুরগুরু সবসময় কিন্তু একটা গুরু হিসাবে কিন্তু এদের
দক্ষতা কিন্তু রয়েছে বা ভালো ফলদানের ক্ষমতা কিন্তু রয়েছে। বৃহস্পতি এখানে দিতে পারবে না যে অর্থপতি শুক্র সে দিতে পারবে, সেটা আপনারা একটু লক্ষ্য করুন। দ্বিতীয়ভাবে বসে আছে বৃহস্পতি। বৃহস্পতি বসে পঞ্চম দৃষ্টি পড়েছে কিন্তু কেতুর উপরে, অর্থাৎ কন্যা রাশির উপরে। রাশি হিসেবে এখানে রাশিপতি হিসেবে রাশি ভাব থেকে এটা কিন্তু ষষ্ঠ ভাব, এবং অষ্টম ভাবে সপ্তম দৃষ্টিটা পড়েছে রাশি ভাব হিসেবে অষ্টম ভাবে রবি বুধের উপরে। তার সঙ্গে সঙ্গে 1 তারিখ থেকে থাকছে এখানে, 1 তারিখ 2 তারিখ পর্যন্ত থাকবে কিন্তু চন্দ্র, তারপরে কিন্তু চন্দ্র বেরিয়ে যাবে। এবং আরেকটা রবি বৃহস্পতির এখানে হচ্ছে নবম ঘরের নবমপতি এবং দ্বাদশপতি হচ্ছে বৃহস্পতি। তার সঙ্গে সঙ্গে দৃষ্টিটা আরেকটা দৃষ্টি থাকছে শুক্রে মানে অর্থাৎ মকর রাশির উপরে। যখনই তাহলে বৃহস্পতি এখানে দেখুন দ্বিতীয় ভাবে বসে থাকার জন্য, দ্বাদশপতি হওয়ার জন্য আর্থিক ব্যয়টা কিন্তু করিয়ে দেবে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে বৃহস্পতি কতটা সবল। বৃহস্পতি যেহেতু রাশি সাপেক্ষে এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু শুভ, কিন্তু বৃহস্পতি কিন্তু শুক্রের ঘরে, এই ঘরে কিন্তু ভালো ফল দিতে পারে না। তার উপরে রয়েছে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্রকে না ধরলেও চলবে, কারণ মেন হচ্ছে যখন কোনো গ্রহ বক্র হয়ে যায়, নক্ষত্রপতির না ফল দিয়ে আগে নিজের ফলটা দেওয়ার চেষ্টা করে কিন্তু বেশি। তাহলে এখানে রাশি বৃহস্পতি এখানে রাশিপতি হিসেবে যেগুলো রাশির ভাব দিয়ে, যেগুলো ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দশম ভাব, দ্বাদশ ভাবের ফলটা কিন্তু জোরালো মাত্রায় কিন্তু দেবে, এবং দ্বিতীয়ভাবে বসে থাকার জন্য দ্বিতীয় ভাবের ফলটা দেবে। তাহলে দেখুন বৃহস্পতি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে পুরো মাত্রায় কিন্তু কভারেজ করে ফেলেছে। জ্যোতিষশাস্ত্রে এই ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাব কিন্তু অশুভ ভাব বলে ধরা হয়ে থাকে। তাহলে বৃহস্পতি অশুভভাবে দৃষ্টি দেওয়া, অশুভভাবের সঙ্গে কানেক্টেড করা, তাহলে কি হচ্ছে বৃহস্পতি এখানে অশুভ। বৃহস্পতি দেখুন নবমপতি হিসেবে অষ্টম ভাবকে দৃষ্টি দিচ্ছে। তাহলে নবম ভাব হচ্ছে ভাগ্য ভাব বা পিতৃভাব। তাহলে নবমপতি যেহেতু বৃহস্পতি অষ্টমকে দৃষ্টি দেওয়ার জন্য কি হচ্ছে, তাহলে ভাগ্য বিড়ম্বনা, ভাগ্য সাপোর্ট করবে না বা সাথে সাথ দেবে না, এটা কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছে বৃহস্পতি। তারপরে বৃহস্পতি এখানে অশুভ হয়ে গেছে, কারণ ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবকে নিজেই কিন্তু কভারেজ করছে। এপাশে আবার দেখুন দ্বিতীয় পতি হচ্ছে শুক্র। শুক্র যেহেতু দ্বিতীয় পতি, প্রথমে 3 তারিখ পর্যন্ত, প্রায় 3 তারিখের কাছে 2 তারিখ পর্যন্ত থাকছে ধনুরাশিতে, তারপরে চলে যাচ্ছে কিন্তু মকর রাশিতে দশম ভাবে। তাহলে দ্বিতীয় পতি এবং এখানে হচ্ছে সপ্তমকে ষষ্ঠপতি, দ্বিতীয় পতি ষষ্ঠপতি যেহেতু শুক্র যেহেতু এখানে বসে আছে অলরেডি, বা এখানে ষষ্ঠপতি নয়, এটা সপ্তমপতি, যেহেতু এই রাশি সাপেক্ষে সপ্তম হচ্ছে, তাহলে দ্বিতীয়, সপ্তম এবং দশম ভাবকে কিন্তু কানেক্ট করছে শুক্র এখানে কিন্তু 3টে নক্ষত্রের মধ্যে দিয়ে পাস করবে। এক হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, দ্বিতীয় হচ্ছে শ্রবণা নক্ষত্র, তৃতীয় হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। এখানে কিন্তু শুক্র চন্দ্রের নক্ষত্রে কিন্তু ফলদান করতে পারবে না যখন শ্রবণা নক্ষত্রে যাবে, কারণ ওটা বদ নক্ষত্রে, এখানে ফলটা কিন্তু অশুভ ফল দেওয়ার সম্ভাবনা কিন্তু শুক্র দেবে। কিন্তু এখানে রবি এবং ধনিষ্ঠা নক্ষত্রে যখন প্রবেশ করবে বা এই জায়গাগুলোতে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে, এখানে উন্নতি নিয়ে আসবে, ব্যবসা বা কাজকর্মের জায়গাটাকে উন্নতি নিয়ে আসবে। কিন্তু যেহেতু অর্থকারক অর্থ দিল, সেটা কিন্তু বৃহস্পতি কিন্তু ব্যয় করিয়ে দেবে। 1, 2 হচ্ছে দেখুন রাহু হচ্ছে এখানে বসে দেখুন কতগুলো ভাবকে কন্ট্রোল করছে। রাহু মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ বলুন, যাবতীয় বলুন, পুরো ডিস্টার্ব কিন্তু এনে দিয়েছে রাহু এবং বৃহস্পতি। প্রথম থেকে যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন মেষ রাশির জাতক জাতিকারা, যদি বৃহস্পতি যদি যাদের জন্মছকে শুভ রয়েছে তারাই কিন্তু শুভ ফল পাচ্ছে। যদি অশুভ থাকে, কিন্তু যদি বৃহস্পতি তো শুভ কারক গ্রহ, কিন্তু এখানে অশুভ ভাবকে নির্দেশ করার জন্য সে বর্তমানে কিন্তু অশুভ হয়ে গেছে, কিন্তু শুভ কারক গ্রহ, তবে মাঝারি ফল দেওয়ার ক্ষমতা রাখে, কারণ বৃহস্পতি পুরো মাত্রায় কিন্তু অশুভ হতে পারে না। তার বৃহস্পতি যে শুভ কারক গ্রহ, সেটা মাঝারি ধরনের অর্থনৈতিক অবস্থাটা আসবে। কিন্তু আবার দেখুন রাহু দ্বাদশভাবে বসে রাশিপতিকে আগেই বলে গেছি দৃষ্টি দিয়েছে, নবম দৃষ্টি পড়েছে কর্কট রাশির উপরে, যেটা রাশিপতি হিসেবে চতুর্থভাবে বসে আছে, এবং আরেকটা দৃষ্টি পড়ছে কিন্তু ঠিক ষষ্ঠ ভাবের উপরে, আবার অষ্টম ভাবের উপরে পঞ্চম দৃষ্টি, আবার সপ্তম ভাবের উপরে এই সপ্তম দৃষ্টিটা পড়েছে কিন্তু কন্যা রাশি কেতুর উপরে। তারপরে
রাহু হচ্ছে নবমপতি, যেহেতু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, নবম ভাবকে ইন্ডিকেট করছে। রাহু আছে কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। রাহু কিন্তু আবার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু শুভ ফল দিতে পারে না, নবতরা চক্রে বিপদ নক্ষত্রে কিন্তু থাকার কারণে। এখানে ইন্ডিকেট করছে কি, তাহলে রাহু পেয়ে প্রায় ইন্ডিকেট করছে এখানে অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ, দ্বাদশ এবং রাশি ভাব, চতুর্থ ভাব এবং ষষ্ঠ ভাব। তাহলে রাহুও দেখুন এখানে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টেড। তাহলে রাহুও আপনাদের ক্ষেত্রে বা এই রাশির ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে কিন্তু রাহুর যে নেচার, সে আর্থিক ব্যয় ইত্যাদি ইত্যাদি নানা রকম ঝঞ্ঝট ঝামেলা এগুলো কিন্তু আপনারাকে দিয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার আরেকটা ব্যাপার আপনাদের বলি, যেটা অনেকের ক্ষেত্রে এই যে দেবগুরু অসুরগুরুর মিলনে যে ভালো ফল আসবে, কতটা ভালো ফল আসবে, এবার আপনারা পেয়েছেন মাঝারি অর্থে আসলে মাঝারি অর্থ, কিন্তু ব্যয় একটু সঞ্চয় দেবে না, উল্টে ধার দেনা করিয়ে দিতে পারে। এই জায়গাটা কিন্তু এরা দুজন রাহু বৃহস্পতি মালে দেবে, বৃহস্পতি দিয়ে যাবে কিন্তু রাহু খরচ করিয়ে এইটা করবে। কিন্তু এই মাসের ক্ষেত্রে একটা পজিটিভ যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে দেখুন বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়েছে, সপ্তম দৃষ্টিটা পড়েছে কিন্তু বৃশ্চিক রাশির উপরে। বৃশ্চিক রাশিতে রবি এবং বুধ চন্দ্র দুদিনের জন্য বসবে, তারপরে চলে যাবে। কিন্তু রবি বুধ, এখানে বুধ কিন্তু বক্রতা আরম্ভ করে দিয়েছে, বুধ ষষ্ঠপতি, আবার রবি হচ্ছে পঞ্চমপতি, বুধও কিন্তু তৃতীয়পতি। তাহলে দ্বিতীয়ভাবে যে বৃহস্পতির দৃষ্টি পড়ে কোন কোন ভাবগুলোকে আগে কানেক্ট করছে দেখুন। তৃতীয় ভাব, তৃতীয় পতিকে দৃষ্টি দিচ্ছে যখন, তৃতীয়, ষষ্ঠ, পঞ্চম এবং অষ্টম, তাহলে আমরা পাচ্ছি 2, 3, 6 এবং 8। একাদশ ভাবকে কিন্তু সেই মতো কিন্তু আমরা রিলেট করতে পারছি না। একাদশ ভাবকে এখানে যুক্ত হচ্ছে, একাদশ ভাব এমনিতে বসে আছে কিন্তু শনি, কিন্তু এখানে অনুরাধা নক্ষত্র কিন্তু রয়েছে। যেহেতু অনুরাধা নক্ষত্র রয়েছে, বক্রতা হয়ে জ্যেষ্ঠা নক্ষত্র থেকে অনুরাধা নক্ষত্রে, আবার অনুরাধা নক্ষত্র থেকে বুধ কিন্তু আবার গমন করবে জ্যেষ্ঠা নক্ষত্রে। কারণ যেহেতু বক্রতা শিকার হয়েছে, এখানে 15 তারিখ পর্যন্ত কিন্তু রবি অবস্থান করছে। তাহলে টোটাল কিন্তু 2, 3, 6, 8, 11কে পাচ্ছে। এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বড় ধরনের লটারি কিন্তু আনতে পারে, বা লটারির যোগ কিন্তু বড় ধরনের কিন্তু রয়েছে। তবে কাদের কাদের ক্ষেত্রে পাবেন, এবার আবার লটারি যখন বলেছি যোগ আছে, সবাই লটারি কাটতে চলে যাচ্ছেন, কিন্তু তা নয়। এখানে গোচর ফলে লটারির যোগ আছে। এবার আপনার জন্মছকে লটারি প্রাপ্তির যোগ আছে কিনা সেটা কিন্তু আগে কিন্তু ক্লারিফিকেশন করবে, তবেই কিন্তু তারা কিন্তু লটারিটা পাবে। আপনার চার্টে কিন্তু বলবে না যে লটারির যোগ নেই, তাহলে আপনি লটারি পেতে পারেন না। গোচর ফলে বলছে লটারি পাওয়ার সম্ভাবনা দিতে পারে, বা এখানে জোরালো যোগটা কিন্তু সৃষ্টি হয়েছে ঠিক এই সময় 15 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত। এখানে যাদের জন্মছকে প্রাপ্তির যোগ বা লটারির যোগ রয়েছে, তারা কিন্তু বড় ধরনের পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং জন্মছকে যদি দেখা যায় যে বৃহস্পতি, মঙ্গল এবং রবি পঞ্চমপতি এবং বৃহস্পতি নবমপতি, এরা কানেক্টে মানে শুভ আছে কিনা, যদি জন্মছকে যদি এরা শুভ থাকে, অতি অবশ্যই কিন্তু আপনারা পাবেন। তাহলে এখানে দুটো জিনিস পাওয়া গেল। যদি দেখা যায় যে অর্থনৈতিক দিক দিয়ে মাঝারি অর্থ হলেও ব্যয় কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকবে, অনেকের ক্ষেত্রে ধার দেনা ডুবে যাওয়ার জায়গাটা কিন্তু দেবে। যে যতই বলুক, শোনেন আমি আপনাকে বলে দেব বিরাট একটা, কিন্তু এই যোগে আপনাকে এই ফল দেবে। যদি দেখা যায় যে এই যে যতগুলো শুভকারক গ্রহ এই রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভকারক গ্রহ যদি শুভ না থাকে, তাহলে কিন্তু আপনারা ফল পাবেন না। কারণ গোচরে এরা অশুভ হয়ে বসে গেছে। তাহলে অশুভ ফলটাই যদি থাকে, অশুভ সময় অশুভ ফলটাই কিন্তু আপনাকে দিয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে একটা লটারি প্রাপ্তির যোগ আপনাদের দিতে পারে। এরপরে চলে আসছি চতুর্থ ভাব, বিদ্যার জায়গা। এই মাসের ক্ষেত্রে বিদ্যা বা চতুর্থ ভাব থেকে মায়ের বিচার করা হয়। তাহলে চতুর্থ ভাবে বসে গেছে কিন্তু মঙ্গল, চতুর্থপতি, এখন সেও কিন্তু নিচস্থ অবস্থায় কিন্তু প্রথম এই মাসটা স্টার্ট করছে। চতুর্থ ভাবে যেহেতু মঙ্গল বসে গেছে, তুঙ্গস্থ হবে, ভালো ফল দেবে। 4, 10, 11 যারা বৃত্তিমূলক শিক্ষা করছেন, টেকনিক্যাল লাইন ইত্যাদি ইত্যাদিতে, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই কিন্তু তারা কিন্তু পাবে এই সময়টা 7 তারিখের পরে। 4, 10, 11 রাশিপতি, এখানে অষ্টমপতির জন্য একটু বাধা সৃষ্টি করতে পারে। নাহলে মঙ্গল কিন্তু যখনই তুঙ্গস্থ কিছুটা নাম ফের যশ বৃদ্ধি করাবার চেষ্টা কিন্তু করতেই পারে। কারণ
এই রাশিপতি তো রাশিপতি যতক্ষণ এখানে নিচস্থ থাকলেও যখনই রেট্রোগেটটা হওয়ার সঙ্গে সঙ্গে তুঙ্গস্থ হয়ে দশমভাবে দৃষ্টি পড়ছে, শনি মঙ্গলের যে দৃষ্টি বা শনি মঙ্গলের কম্বিনেশন খুব ভালো কম্বিনেশন। সেই কারণে মায়ের দিক দিয়ে অষ্টম হওয়ার জন্য কিছুটা অষ্টম ভাবকে যেহেতু রাশিপতি পেয়েছে, সেই কারণে মায়ের দিকে একটু শারীরিক ট্রাভেল টুকটাক দিতে পারে। তো বড় ধরনের কোনো শারীরিক প্রবলেম মায়ের হবে না, হয়তো ব্লাড সার্কুলেশনের কোনো প্রবলেম দিতে পারে যেহেতু মঙ্গল। এবার মঙ্গল ওখানে পুষ্যা নক্ষত্রেই বসে আছে, শনি নক্ষত্রে বসে আছে, এবং শনির উপর দৃষ্টি রয়েছে একাদশ ভাবের উপর এবং দশম ভাবের উপর। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু বাধক ফাদক আসবে না। রাশি ভাব বা লগ্ন ভাব যখন বিচার করতে গেলে তখন কিন্তু বাধক ভাবটাকে ধরতে হবে, এই জায়গায় কিন্তু আসবে না। তাহলে বৃত্তিমূলক শিক্ষায় জায়গাটা ভালো দেবে। মাঝে মধ্যে যেহেতু অষ্টম ভাবকে মঙ্গল অষ্টমপতি হিসেবে থাকার জন্য হয়তো কিছুটা সময়ে, মানে অষ্টম হচ্ছে কি হচ্ছে চতুর্থের দিক দিয়ে দেখতে গেলে চতুর্থের পঞ্চম হচ্ছে বুদ্ধি বিকাশ ইত্যাদি ইত্যাদি এগুলো দেবে, এই জায়গাগুলোতে কভারেজ দেবে। কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধা এগুলো দিতে পারে। এইবার চলে আসছি পঞ্চম ভাব, মন মানসিকতা বা প্রেমের জায়গাটা। অনেকে প্রেমের জায়গাটাকে জানবার জন্য খুব উতাল পাতাল থাকে। দেখুন পঞ্চমপতি রবি সে কিন্তু বসে আছে কিন্তু বৃশ্চিক রাশিতে, বৃহস্পতির দৃষ্টি পড়েছে, দ্বিতীয় ভাব হচ্ছে পরিবার ইত্যাদি ইত্যাদি। তাহলে রবি এখানে পঞ্চমপতি হয়ে অষ্টমে থাকার জন্য পঞ্চমের চতুর্থে কিন্তু বসে আছে। পঞ্চমের যদি পঞ্চম ভাবকে নবম ভাবে যদি রবিরা যখনই যাবে, মানে 15 তারিখের পরে যখন 16 তারিখে যাবে, তখন আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু ভালো হবে। কিন্তু এখানে থাকার জন্য প্রেমের জায়গাটা কিন্তু একটু টালমাটাল বা দুজনের মধ্যে কথা কাটাকাটি এইগুলো কিন্তু দেবার সম্ভাবনা কিন্তু দেবে। এই সময়টা আপনারা মোটামুটি একটুখানি সমঝোতা করে, প্রেমিক বা প্রেমিকার মধ্যে সমঝোতা করে চললে তাহলে কিন্তু ভালো। আপনার মন মানসিকতা কেমন থাকবে? দেখুন এমনিতেই চন্দ্র মনের কারক গ্রহ অষ্টমে বসে যখন এই মাসটা যখন স্টার্ট করছে, তাহলে অলরেডি কি হচ্ছে অষ্টমে বসে থাকার জন্য মন মানসিকতার জায়গা থেকে ডিস্টার্ব আনবেই। অষ্টমভাবে স্টার্ট করছে, ওখানে প্রথমে এই যে নক্ষত্রগুলো পাস করবে সেই নক্ষত্র অনুরাধা নক্ষত্র স্টার্ট করছে 1 তারিখটা, 2 তারিখ তারপরে চলবে জ্যেষ্ঠা নক্ষত্র, এখানে জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে। তাহলে এই 2 দিনের ক্ষেত্রে যদি দেখা যায় যে মন মানসিকতা ভালো থাকবে না, তারপরে পঞ্চমপতি যতদিন অষ্টমে বসে থাকছে সেটাও কিন্তু সে আরও 15 দিন পর্যন্ত বসে থাকছে। তাহলে মন মানসিকতা এই জায়গা বা সন্তানের সঙ্গে যে পঞ্চম ভাব থেকে সন্তান সন্ততি ইত্যাদি বিচার করা হয়, তাহলে সন্তানের দ্বারা একটা ক্লেশ এইগুলো কিন্তু আপনাকে ভোগাতে পারে, বা সন্তানের যে পড়াশোনার জায়গাটা সেই জায়গাটাকে একটু ব্যাঘাত ঘটানো এগুলো দিতে পারে। এরপরে আমি চলে আসছি ষষ্ঠ ভাব, রোগের বিচার হয় ষষ্ঠ ভাব থেকে। এখানে মেষ রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাব হচ্ছে কিন্তু কন্যা রাশি। কন্যা রাশি তো অবস্থান করছে আগেই থেকে কেতু, বৃহস্পতির কিন্তু একটা দৃষ্টি পড়ছে, হয়তো কেতুর কুপ্রভাবটাকে বৃহস্পতি কিন্তু নষ্ট করবে, কিন্তু বৃহস্পতি নিজেও কিন্তু অশুভ হয়ে আছে। কিন্তু তার আগে কিন্তু আমি ভেঙে বলে গেছি যে বৃহস্পতি যদি একটু সবল থাকতো তবে মাঝারি ফলটা পাওয়ার সম্ভাবনা কিন্তু বৃহস্পতি দেবে। যেহেতু শুভকারক গ্রহ তো অশুভ হয়ে গেল অতটা কিন্তু অশুভ প্রভাবটা ফেলতে পারে না, সেই কারণে ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি রয়েছে। ষষ্ঠপতি আবার অষ্টমে কিন্তু এই যে ষষ্ঠপতি কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সে কিন্তু অষ্টমে কিন্তু বসে আছে। দেখুন রাশির অষ্টমে বসে আছে, তাহলে ষষ্ঠ অষ্টম যখন কানেক্টেড করছে তাকে শারীরিক দিক দিয়ে টুকটাক ট্রাভেল তো দেবেই। কিন্তু ওখানে বসে থাকার জন্য চাপা অম্বল, গ্যাস, গা হাতে যন্ত্রণা, কনকন এগুলো দেবে। দেখবেন ম্যাক্সিমাম লোকেদের দেখবেন এগুলো হচ্ছে যতদিন কেতু ওখানে আছে। মাঝে মাঝে হজমের গোলমাল বা পেট থেকে নিচের অঙ্গে কেতু, ওখানে কেতু হচ্ছে অনেক রবি বুদ্ধ নার্ভিং সিস্টেম, অ্যাপেন্ডিসাইটিস। আবার ঠিক নিম্ন অঙ্গগুলো দেখুন সে বুধও কিন্তু ওখানে বসে আছে। এবার রবি যুক্ত আছে, রবিকে আমি যদি ধরি বয়স্ক ব্যক্তি, বৃহস্পতিও এখন থেকে বয়স্ক দৃষ্টি দিচ্ছে। আর বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে কি হচ্ছে তৃতীয় ভাব, এই যে ফুসফুস জায়গাটাকে বোঝায়। তারপরে চতুর্থ ভাবকে না কানেক্ট করলে পঞ্চম ভাবকে পাচ্ছে, তৃতীয় চতুর্থ পঞ্চম ভাব তাহলে রিলেট হয়ে যাচ্ছে প্রায়। তাহলে বয়স্কদের ক্ষেত্রে হার্টের প্রবলেম, বা অনেকের যদি গ্যাসটা যদি ফর্ম করে, অনেকে দেখবেন অনেকের গ্যাসটা কিন্তু উপর দিকে উঠে, আবার অনেকের গ্যাস কিন্তু নিচের দিকে নামে। যাদের উপর দিকে থাকবে তাদের ভয়ের দিকের কারণ আছে, যাদের নিচের দিকে যাবে তাদের বাতকম হয়ে বেরিয়ে যাবে। দেখবেন অনেকের ক্ষেত্রে গ্যাসগুলো দেখবেন গ্যাসটা দেয় কিন্তু অনেকের ক্ষেত্রে প্রবলেম করে, অনেকের ক্ষেত্রে নিচের দিকে উঠে, আবার অনেকের দেখবে গ্যাসটা হয়ে বুক যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি, পিঠের গা হাতে যন্ত্রণা গ্যাস হলে কিন্তু দেয়। তাহলে এইগুলো সম্ভাবনা আপনাদের কিন্তু আসতে পারে এই মাসে। এই বিষয়ে তাহলে একটুখানি আপনারা যতটা পারবেন যারা মেষ রাশি জাতক জাতিরা সাবধানতা অবলম্বন করুন।
এক। দুই, এবার চলে যাচ্ছে কিন্তু বিয়ে জায়গায়, সপ্তম ভাব থেকে বিয়ে বিবাহের জায়গাটা বিচার করা। বিবাহিত জীবন কিন্তু একাদশ ভাব থেকে বিচার্য। একাদশ ভাবে এমনিতেই শনি থাকার জন্য কি হবে, এই এই রাশির ক্ষেত্রে শনি তো ভালো নয়, অশুভ, এবং রাশিপতি যে জায়গাটা বসে আছে তারও দৃষ্টি কিন্তু পড়ার জন্য কিছুটা শনির কুপ্রভাবকে নষ্ট করবে বিবাহিত জীবনে। এবার রাশি সাপেক্ষে চতুর্থে থাকলে অনেকের ক্ষেত্রে বলে মাঙ্গলিক হয়, সেই কারণে একটা তো প্রবলেম দেবেই। এবং সপ্তমপতি বিশেষ করে শুক্র 3 তারিখের পরে কিন্তু দশম ভাবে যাচ্ছে, একাদশের দ্বাদশ ভাব। তাহলে বিবাহিত জীবনের দ্বাদশ ভাবে যখন বসে থাকছে, তাহলে অলরেডি কি করবে, বিবাহিত জীবনে একটুখানি না কিছু ডিস্টার্ব আনার চেষ্টা করবে, বা মাঝে মধ্যে একটুখানি টুকটাক ঝঞ্ঝট ঝামেলাগুলো দেওয়ার চেষ্টা করবে। এইগুলো দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বিষয়ে একটুখানি আপনারা সমঝোতা করে বুঝে শুনে চলুন, তাহলে আপনাদের এই মাসটা ভালো যাবে। এরপরে অষ্টম ভাব নিয়ে আর ভাঙছি না, একদম চলে যাচ্ছে একটু নবম ভাবে চলে যাই। নবম ভাব হচ্ছে আমরা পিতৃভাব, ভাগ্যভাব বলি। দেখুন, নবম পতিও কিন্তু বৃহস্পতি, নবমে 2 তারিখ পর্যন্ত শুক্র থাকবে, শুক্র আবার বেরিয়ে যাবে, যেহেতু সপ্তমপতি নবমে থাকলে যোগাযোগের মাধ্যমে বা পিতার পছন্দের কারণে বিবাহ এগুলো আনে অনেক সময়, তবে এখানে তো বেরিয়ে যাবে। তারপরে এখানে যেহেতু নবমপতি অলরেডি তার দ্বাদশ ভাবকে, নবম ভাবকে যদি আমি বিচার করি, পিতৃভাব যদি আমি বিচার করি, তাহলে কি হবে, নবম ভাবে যেহেতু বসে গেছে কে না, নবম ভাবে কোনো গ্রহ বসছে না, নবম ভাবে দৃষ্টিটা কারো না থাকলেও এখানে যেহেতু নবমপতি হচ্ছে বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু অষ্টম ভাবের উপরে বৃশ্চিক রাশির দৃষ্টি থাকার জন্য তার নবমের দ্বাদশ হয়ে যাচ্ছে অষ্টম। এবং বৃহস্পতিরও দৃষ্টিটা যখন দশম ভাবের উপরে, তাহলে নবমের দ্বিতীয় ভাব অর্থ পরিবারের জায়গা। এবার বৃহস্পতি দেখুন, এই যে নবমপতি হিসেবে ষষ্ঠে কিন্তু দ্বিতীয় ভাবে ষষ্ঠে কিন্তু বসে আছে, তাহলে পিতার শারীরিক দিক দিয়ে ট্রাভেলের কারণে অর্থ বেরিয়ে যাওয়া, যে মাঝারি অর্থটা যে আসবে, পরিবারের ক্ষেত্রেও বেরিয়ে যাওয়ার ইন্ডিকেট করছে, যেহেতু বৃহস্পতি ওখানে পরিবার অর্থ ইত্যাদি। তাহলে পরিবারের ক্ষেত্রে কারো না কারো শরীরের অসুস্থতার কারণে বা নিজের শরীর অসুস্থতার কারণে হতে পারে, যেহেতু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ষষ্ঠ ভাবের উপরে রয়েছে, তাহলে রাশি সাপেক্ষে নিজেরও শারীরিক অসুস্থতার কারণে আর্থিক ব্যয় বা পিতার শরীর অসুস্থতার কারণে আর্থিক ব্যয় এগুলো কিন্তু আনতে পারে। এরপরে একদম চলে যাচ্ছে একদম কর্মভাব। কর্মভাবে যখনই শুক্র কিন্তু প্রবেশ করবে, শনি দশমপতি একাদশে বসে আছে, এটা কিন্তু ভালো। তাহলে কর্মের জায়গায় একটা সফলতা পাওয়ার জায়গাটা দশমপতি একাদশে নিজের বসে থাকা, নিজের ঘরের ইন্ডিকেটার, এটা হিসেবে ভালো। এবার সপ্তমপতি এবং দ্বিতীয়পতি হিসেবে এই রাশির ক্ষেত্রে যখন দশমে থাকছে, তাহলে ব্যবসার জায়গায় উন্নতি, সফলতা, কর্মের যোগ ইত্যাদি ইত্যাদি আনবে। যেহেতু আবার বৃহস্পতিরও দৃষ্টি থাকলো, অশুভ দৃষ্টি থাকলো, মাঝারি ধরনের থাকলো, এইগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কিন্তু হ্যাবাব পরিবর্তন কিন্তু আপনারা কিন্তু এই মাসে পাবেন না। অনেকে বলবে, দেখবেন এই যে যোগটা পেয়ে যাবে, একটা যোগ নিয়ে হাইলাইট করে দেবে। আরে দেখতে হবে যে যোগটা ভালো, বৃহস্পতির মতো একটা প্ল্যানেটের দৃষ্টি যখন শুক্রের উপরে পড়ছে খুবই ভালো, কারণ দুজনেই, একজন দেবগুরু একজন অসুর গুরু। গুরুতে তো অমিল থাকতে পারে অন্য জায়গায়, কিন্তু এই জায়গায় কিন্তু দেখবেন এই যে শুক্র বৃহস্পতির ঘরে কিন্তু তুঙ্গস্থ হয়, এটা তো তাহলে ওখানে তো তুঙ্গস্থ হতে পারতো না। এই জায়গাগুলো ইন্ডিকেট করছে এই মাসের ক্ষেত্রে যদি আপনাদের জন্মছকে দেখা যায় যে বৃহস্পতি শুভ রয়েছে, মঙ্গল রাশিপতি মঙ্গল যদি শুভ থাকে এবং পঞ্চমপতি রবি যদি শুভ থাকে, অতি অবশ্যই কিন্তু যে ফলের যে বিচার্য আমি বলে গেলাম, এর থেকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। না হলে যদি অশুভ থাকে, এই ফলের থেকে, যে ফলের আমি বিচার করলাম তার থেকে আরও লো কোয়ালিটির ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। অনেকে বলবে এই যে কেন মিলে না, ব্যাপারটা এবার বুঝতে পারলেন। আপনার জন্মছক এখানে এই গোচর ফলের সঙ্গে ম্যাচিং করতে হবে। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা যা চলছে, এই গোচর ফলের সঙ্গে যদি ম্যাচিং হয়, এই যে আমি লটারি প্রাপ্তির যোগ বলে গেলাম, অতি অবশ্যই লটারি পাবেন। যতক্ষণ না ম্যাচিং না হয়, তবে তাহলে বহু মানুষ জন্মগ্রহণ করেছে, সেই 9টা গ্রহ কিন্তু রয়েছে, সবাই কি একই রকম ফল পাবে? আপনি দেখুন, তাহলে এই যে আমাদের উচ্চ, একটা মধ্যম, নিচু, এই যে 3টি পর্যায়ে যখন ভাগ করছে, তাহলে একজন উচ্চ পর্যায়ের অর্থ ইনকাম করছে, একজন দ্বিতীয় পর্যায়ে মিডিল, একজন নিচু পর্যায়ের অর্থ ইনকাম করছে। সবাই তো মেষ রাশির মধ্যেই পড়বে, মেষ রাশির জাতক জাতিকার মধ্যেই থাকবে।
তাই অনেকে বলবেন মিলে না, মিলছে না, এই আপনাদের জন্যই কিন্তু আমি এই জিনিসটা নিয়ে এলাম। অনেকে একটা কমেন্ট করে দিল মিলছে না দাদা। আরে মিলবেটা কোথা থেকে? মিলবেটা আপনার জন্মছকের সঙ্গে যদি গোচর ফলটা যদি অ্যাডজাস্ট হয়, তবে এইটা কি হচ্ছে আপনাদের গাইডলাইন, আপনারা এটা সতর্কতা অবলম্বন করুন। এই যে দেখছেন লটারি পাওয়ার যোগ যেরকম দেখছেন, ওখানে দেখবেন যেহেতু দেখবেন এখানে যে 3, 6, 8, 12কে কিন্তু কানেক্টেড করে বসে আছে, বা 3, 8, 12 কানেক্টেড হয়ে বসে আছে। কারণ রাহুর যে দৃষ্টিটা এখানে রয়েছে, রাহুর দৃষ্টিটা তো ভালো নয়, দ্বাদশভাবে বসে অষ্টম ভাবকে দৃষ্টি দেওয়া, আর তার সঙ্গে এখানে তৃতীয় প্রতিযুক্ত হওয়া, 3, 8, 12কে পাওয়া, 3, 8, 12কে পাওয়া মানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি আপনাকে দিতে পারে। এই বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। বিচার করলে ভাঙলে অনেক পঙ্খানুপুঙ্খানু বেচার জায়গাটা নিয়ে আসা যায়। তবে আজকে আমি আর বাড়াচ্ছি না, কারণ এরপরে আরও আপনাদের নিখুঁত করার জন্য, যাতে ফলাদেশটা মেলার জন্য, দেখুন চন্দ্র পুরো একটা মাসের মধ্যে পুরো রাশিচক্রটা কিন্তু প্রদক্ষিণ করে ফেলে একই মাসের মধ্যে, 27.5 দিনের উপরে বা 27.5 দিন, এইরকম একটা পুরো রাশিচক্রটা আমাদের যে 12টা রাশি রয়েছে রাশিচক্র অতিক্রম করে। রবি প্রত্যেক মাসে এক একটা রাশিতে গমন করে, এর প্রত্যেকটা জায়গাটা রয়েছে। যেহেতু চন্দ্র 12 মাসে 12টা রাশি অতিক্রান্ত করছে, তাহলে মেষ রাশির 12 মাসেরই কিন্তু কোনো না কোনো জাতক তো জন্মগ্রহণ করছে, বহু বহু জাতক জন্মগ্রহণ করেছে। যেমন এ মাসে ধরুন রবি রয়েছে কোথায়, 15 দিনের মধ্যে, যে 15 তারিখের মধ্যে যখন রবি থাকবে, তখন বৃশ্চিক রাশিতে, বৃশ্চিকে অবস্থান করছে রবি। এবার যখনই এখান দিয়ে ঘুরতে যাবে রবি, ওখানে অবস্থান করলে চন্দ্র যেখান দিয়ে যাবে, এ মাসে যখন এখন যদি এই 1 তারিখে যখন যে জাতক জন্মগ্রহণ করবে সে বৃশ্চিক রাশি হবে, পরের মাসে ঠিক আবার বৃশ্চিক রাশিতে আরেকজন এসে আবার জন্মগ্রহণ করবে। তাহলে এরকমভাবে বৃশ্চিক রাশিতে প্রত্যেক মাসে একজন করে জন্মগ্রহণ করছে। আমি এটাকে ভেঙে আপনাদের কাছে, এই যে বৈশাখ মাসে যে সকল জাতক জন্মগ্রহণ করেছে, ডিসেম্বর মাসটা কেমন যাবে, জ্যৈষ্ঠ মাসে, এটাও কিন্তু আর ভেঙে আরও একটু নিখুঁত করার চেষ্টা করছি। তবে হয়তো এখন একটু কিছুটা স্থূল আছে, আরও কিন্তু জায়গাটা স্ট্রং আনার চেষ্টা করছি। আপনারা ওটাও দেখবেন, আশা করি আপনাদের মিলার জায়গাটা অনেকটাই পাবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা কেমন আপনারা ফল পেতে চলেছেন সেটা নিয়ে আলোচনা করছি। যত্র আয় তত্র ব্যয় কিন্তু আপনাদের মধ্যে থাকবে। এ মাসের শেষের দিকে কিছুটা আর্থিক উন্নতি আসবে, তবে কিন্তু টোটাল মিলিয়ে দেখতে গেলে আপনারা মিশ্র ফল পাবেন। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা, রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। বিদ্যাক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফল পাবেন, বিশেষ করে যারা বৃত্তিমূলক শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমে প্রথম 15 দিন কিন্তু ভালো কাটবে না, তবে শেষের দিকের 15 দিনটা কিন্তু আপনাদের ভালো কাটবার সম্ভাবনা কিন্তু দেবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ কিন্তু আপনারা পাবেন। শেষের দিকে একটু সমঝোতা করে আপনাদের চললে আপনাদের ক্ষেত্রেই কিন্তু ভালো। নিজের চেষ্টায় কিন্তু ব্যবসা বাণিজ্যে অগ্রগতি আনবে। জন্মছকে যদি আপনাদের শনি এবং বৃহস্পতি যদি শুভ থাকে। এরপরে চলে আসছি জ্যৈষ্ঠ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। জ্যৈষ্ঠ মাসে যারা জন্মগ্রহণ করেছেন আর্থিক দিক দিয়ে আপনারা কিন্তু মধ্য ফল পাবেন, সঞ্চয় হবে না, তবে 11 তারিখের পর থেকে আস্তে আস্তে অর্থনৈতিক উন্নতির দিকে কিন্তু আপনারা যেতে আরম্ভ করবেন। স্বাস্থ্যগত পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো রয়েছে, মানসিক টেনশন কিন্তু আপনাদের ছেড়ে যাবে না। প্রেমে কিন্তু বাধা রয়েছে। বিদ্যাক্ষেত্রে প্রথমের দিকে শুভ গেলেও শেষের দিকটা কিন্তু ভালো ফল কিন্তু পাবেন না। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন, তা না হলে কিন্তু দুজনের মধ্যে কিন্তু সমস্যা কিন্তু বাড়বেই। অবৈধ কাজে বা অবৈধ প্রেমে কিন্তু আপনারা সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা বাণিজ্যে নতুন উদ্যম কিন্তু বাড়াবে, তবে 3-12 পর আস্তে আস্তে কিন্তু আপনারা সফলতা দিকে কিন্তু এগুবেন। এরপরে চলে আসি যে সকল জাতক জাতিকেরা আষাঢ় মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, ডিসেম্বর মাসটা কেমন যাবে। আর্থিক দিক দিয়ে কিন্তু আপনারা ভালো বা উন্নতির জায়গাটা কিন্তু রয়েছে, তবে বুধ বক্রতা ত্যাগ করার পর 16 তারিখের পরে কিন্তু আরও ভালোর দিকে আপনারা ফল পাওয়ার জায়গাটা কিন্তু রয়েছে। স্বাস্থ্যগত দিক দিয়ে আপনাদের সতর্কতা, রাস্তাঘাট যানবাহন থেকে সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। বিদ্যাক্ষেত্রে আগ্রহ বা উদ্যমের একটা শিথিলতা অভাব চলছে, সেই কারণে পড়াশোনার ক্ষেত্রে একটা মন মানসিকতা জায়গাটা কিন্তু একটু ডিস্টার্ব করবে, সেই কারণে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। প্রেমে কিন্তু সফলতা রয়েছে, প্রেম থেকে
বিবাহের যোগ এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত বা সাহায্য করা, নিজস্ব ব্যবসা কিন্তু চলনসই রয়েছে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দের বাতাবরণ চলবে। তবে আপনাদের ক্ষেত্রে কিন্তু লটারি যোগও রয়েছে। নেশা থেকে একটু দূরে থাকবেন। তবে যারা ভাড়া বাড়িতে রয়েছে তারা কিন্তু ভাড়া ছেড়ে দিয়ে অন্য ভাড়ায় কিন্তু আপনাদের যাওয়ার জায়গাটা কিন্তু চলে আসছে। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন যাবে। আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে, তবে 16-12 পর থেকে আপনাদের একটা মুনাফা লাভের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি আপনাদের ভালো, তবে অধিক পরিশ্রম কিন্তু এই মাসে আপনাদের করতে হবে। স্ত্রীর নামে যদি কোনো ব্যবসা বা কর্মের সঙ্গে যদি যুক্ত থাকে সেখান থেকে সাফল্যতা এবং উন্নতির জায়গা কিন্তু স্ত্রী পাবে। বিদ্যাক্ষেত্রে যারা বাড়ির বাইরে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল রয়েছে, এবং যারা বাড়ি থেকে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রেমে কিন্তু বাধার মধ্যেই কিন্তু চলতে হবে। মানসিক টেনশন কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। দাম্পত্য জীবনে প্রেম প্রীতি ভালোবাসা বা আনন্দের বাতাবরণ কিন্তু চলবে। ব্যবসা বাণিজ্যে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এই মাসে। মুনাফা লাভের সম্ভাবনা, শেয়ারে আপনারা কিন্তু ইনভেস্ট করতে পারেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন ফল পাবেন। অর্থনৈতিক দিক দিয়ে 3-12 পরে কিছুটা উন্নতি এলো। এ মাসের শেষের দিকে কিন্তু বাধা এবং বিপত্তি বা ব্যয়ভাব কিন্তু একটা প্রবল কিন্তু রয়েছে। তবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যারা শেয়ারে ইনভেস্ট করে রেখেছেন তাদের ক্ষেত্রে একটা শুভ ফল আসবে, এবং ছোটোখাটো লটারি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। স্বাস্থ্য বিষয়ে কিন্তু আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। পা বা হাঁটু ব্যথা, চোট আঘাত লাগার একটা সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে। বিদ্যাক্ষেত্রে আপনাদের অনুকূলেই কিন্তু ফল পাবেন। প্রেমে কিন্তু সফলতা পাবেন না, এবং দাম্পত্য জীবনে অহংকারের জন্য দুজনের মধ্যে কিন্তু মনের মিল বা মতের মিল কিন্তু থাকবে না। ব্যবসা বাণিজ্যে চাপ কিন্তু বৃদ্ধি হবে, তবে মুনাফা লাভের সম্ভাবনা এ মাসে রয়েছে। অবৈধ কাজকর্ম থেকে একটু সতর্কতা অবলম্বন আপনারা করবেন। এরপরে চলে আসছি যে সকল জাতক জাতিকেরা আশ্বিন মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে এই ডিসেম্বর মাসটা কেমন ফল পেতে চলেছেন। আর্থিক দিক দিয়ে সচ্ছলতা আপনারা পাবেন, তো ব্যয়ভাব রয়েছে, সঞ্চয় কিন্তু আপনাদের দেবে না। যদি শেয়ারে ইনভেস্ট করতে চান খুব ভালো। স্বাস্থ্য বিষয়ে আরোগ্য লাভের সম্ভাবনা এবং সুস্বাস্থ্যের অধিকারী থাকবেন, তবে রাস্তাঘাট যানবাহন থেকে একটু সতর্কতা অবলম্বন। লটারি পাওয়ার যোগ রয়েছে। ছোটোখাটো অবৈধ প্রেমে কিন্তু বা কাজকর্মে কিন্তু একটু বাধা রয়েছে। বিদ্যায় শুভ ফল পাবেন এ মাসে। বিবাহের ক্ষেত্রে এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। প্রেমের ক্ষেত্রে সফলতা থাকছে, এবং চাকুরিতে ট্রান্সফার বা পরিবর্তন কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি এবং সাফল্য পেতে আপনারা কিন্তু চলেছেন। এরপরে চলে আসি কার্তিক মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন ফল পেতে চলেছেন। অর্থ স্থিতিতে উন্নতি আপনারা পাবেন 3-12 পরে, তবে সঙ্গে সঙ্গে আর্থিক ব্যয়ও তার সঙ্গে রয়েছে। সঞ্চয় কিন্তু দেবে না। স্বাস্থ্য বিষয়ে একটু সতর্কতা রয়েছে, বিশেষ করে গ্যাস, পেটের সমস্যা, গলা, চোখের সমস্যায় কিন্তু আপনাদের ভোগাতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা আপনারা পাবেন না। বিদ্যাক্ষেত্রে মনোসংযোগের অভাবের কারণে কিন্তু ব্যাঘাত ঘটবে, এবং আগ্রহ বাড়াবার একটুখানি আপনারা চেষ্টা করুন। প্রেমে প্রথমের দিকে সতর্ক হয়ে আপনারা চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো, তবে 16-12 পরে কিন্তু প্রেমের জায়গাটা আপনারা সফলতা কিন্তু আসবে। দাম্পত্য জীবনে সমঝোতা করে চলুন, তাহলে ভালো, না হলে কিন্তু সমস্যার মধ্যে কিন্তু আপনারা পড়ে যাবেন। ব্যবসা বাণিজ্যে অগ্রগতি থাকলেও এখানে কঠোর পরিশ্রম, তারপরে যতটা আশা করবেন আশা কিন্তু নাও কিন্তু পূরণ হতে পারে এই মাসের ক্ষেত্রে। এরপরে চলে আসি অঘ্রাণ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন ফল পাবেন। আর্থিক উন্নতি ও লাভের সম্ভাবনা কিন্তু এ মাসে রয়েছে। ব্যবসা সূত্রে মুনাফা লাভের সম্ভাবনাও কিন্তু আপনারা রয়েছে। স্বাস্থ্যগত পরিস্থিতি আপনাদের অনুকূলে থাকবে এবং সুস্বাস্থ্যের কিন্তু অধিকারী হবেন। প্রেমে সফলতা আপনারা পাবেন। যদি বিবাহ করতে চান তাহলে কিন্তু আপনারা বিবাহ করতে পারেন, কারণ বিবাহের যোগ আপনাদের বর্তমান চলছে। গৃহ পরিবারে শান্তি থাকবে এবং বিবাহিত জীবনে আনন্দের কিন্তু বাতাবরণ কিন্তু চলবে। ব্যবসা বাণিজ্যে মিশ্র ফল পাবেন, তবে 16-12 পরে উন্নতি
ও সাফল্য কিন্তু আসবে, চাকরি ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম কিন্তু এনে দেবে। এরপরে চলে আসছি পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন ফল পেতে চলেছেন। যত্র আয় তত্র ব্যয় কিন্তু এনে দেবে, তবে ভাগ্য সহায় হবে। পিতার ব্যবসায় সাহায্য করা বা যুক্ত থাকা, নিজস্ব ব্যবসা বাণিজ্যে কিন্তু একটু মিশ্র ফল পাবেন। অর্থনৈতিক দিকে একটু চাপ কিন্তু থাকবে। স্বাস্থ্য বিষয়ে বড় ধরনের কোনো সমস্যা না এলেও কিছু না কিছু সমস্যা আপনাকে ভোগাবে, যেরকম ঠান্ডা লাগা, একটু চোখের সমস্যা, একটু উচ্চ রক্তচাপের সম্ভাবনা বা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রেমে দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি কিন্তু প্রায়শই চলে, আপনারা কিন্তু সতর্ক হয়ে কথাবার্তা বা আলাপ আলোচনা কিন্তু করুন। বিদ্যাক্ষেত্রে শুভফলের আশা কিন্তু কম রয়েছে। নেশা থেকে একটু দূরে থাকবেন। অবৈধ প্রেম ও কাজে কিন্তু একটু সতর্কতা অবলম্বন। যদি পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন, যদি আপনাদের জন্মছকে রবি এবং বুধ যদি শুভ থাকে, তাহলে কিন্তু শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। এরপরে চলে আসি যে সকল জাতক জাতিকারা মাঘ মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, এবং তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন ফল পেতে চলেছেন। অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু আপনারা সচ্ছলতা পাবেন। শেয়ারে কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন। কোনো মূল্যবান দ্রব্য আপনাদের ক্রয় করার সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য বিষয়ে একটু এখানে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হবেন। প্রেমে বাধা রয়েছে, তবে শেষের দিকে একটু সতর্কতা অবলম্বন কিন্তু আপনাদের করতে হবে। দাম্পত্য জীবনে কিন্তু আনন্দ থাকবে। স্ত্রীর কর্ম সাফল্য উন্নতির যোগ কিন্তু রয়েছে। গৃহ ও পরিবারে শান্তি এবং সন্তানের উচ্চশিক্ষা কর্মলাভের যোগ। ব্যবসা বাণিজ্যে কিন্তু উদ্যমশীলতা এবং অগ্রগতির সম্ভাবনা। মুনাফা এখানে মাঝারি ধরনের হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। আপনাদের জন্মছকে যদি শুক্র ভালো থাকে, তাহলে অতি অবশ্যই কিন্তু আপনারা শুভ ফল কিন্তু পাবেন। এইবার চলে আসছি ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ডিসেম্বর মাসটা কেমন ফল পেতে চলেছেন। এখানে যত্র আয় তত্র ব্যয় কিন্তু আপনারা এ মাসের ক্ষেত্রে পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে একটা মতানৈক্য কিন্তু দেখা দিবে এবং স্বাস্থ্য বিষয়ে মাঝে মধ্যে কিন্তু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। বিশেষ করে দাঁতের সমস্যা, গলার সমস্যা এবং রক্তচাপ বৃদ্ধি হওয়া। যারা বিদ্যাক্ষেত্রে বৃত্তিমূলক শিক্ষায় যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু রয়েছে। প্রেমে বাধার মধ্যে কিন্তু আপনাদের চলতে হবে। দাম্পত্য জীবনে সমঝোতা করে আপনারা কিন্তু চলুন। ব্যবসা বাণিজ্য চলনসই রয়েছে। উচ্চ ধরনের মুনাফা আশা কিন্তু করা কিন্তু আপনাদের যাবে না। পিতার ব্যবসার সঙ্গে যুক্ত থাকার এবং বা পিতার ব্যবসায় সাহায্য করা, এটাও কিন্তু নির্দেশ করছে। আপনাদের জন্মছকে যদি শুক্র এবং মঙ্গল যদি শুভ থাকে, তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু শুভ ফল কিন্তু আপনারা পাবেনই। যে সকল জাতক জাতিকারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন অথচ মেষ রাশি, তাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসটা কেমন ফল পেতে চলেছেন। এখানে যত্র আয় তত্র ব্যয় কিন্তু রয়েছে আপনাদের ক্ষেত্রে। স্বাস্থ্য বিষয়ে সতর্কতা অবলম্বন। পেট থেকে নিচের কোনো অঙ্গে সমস্যা বা মূত্রাশয়ের সমস্যা কিন্তু আসবার সম্ভাবনা রয়েছে। প্রেম থেকে এই মাসটা কিন্তু একটু বুঝে চলতে হবে। বিদ্যাক্ষেত্রে কিন্তু এই মাসের প্রথমের দিকটায় কিন্তু বাধা রয়েছে, তবে শেষের দিকে কিন্তু একটু শুভ ফল পাবেন। দাম্পত্য জীবনে একটু সমঝোতা করে চলুন। ব্যবসা বাণিজ্য অগ্রগতি উন্নতির যোগ এই মাসের শেষের দিকে কিন্তু রয়েছে। এবং আপনাদের জন্মছকে যদি চন্দ্র এবং মঙ্গল যদি শুভ থাকে, আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আমি আচার্য কমল শাস্ত্রী। আমি এই চ্যানেলে প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। আপনারা ওই সময় ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি। সেইগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের এই মাসটা শুভ হোক, আনন্দে থাকুন, সুস্বাস্থ্যের অধিকারী হন। আজ এই পর্যন্ত। পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।